প্রিয় দর্শক, টিভি ইনসাইটে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি জসীমউদ্দিন। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের জাতীয় রাজস্ব বোর্ডের বৃহৎ করদাতা ইউনিট তাদের যে মূল্য সংযোজন কর আদায় হয়েছে, এই গত মাসে তাদের এটা প্রায় 26% গ্রোথ, ইয়ার অন ইয়ার যদি আগের বছরের একই সময়ের সাথে যদি আমরা তুলনা করি তাহলে 26% গ্রোথ হয়েছে। তো এই বিষয় নিয়ে রিপোর্টটি করেছেন আমার সহকর্মী রিয়াদ হোসেন। আমরা আজকে স্টুডিওতে ওনাকে স্বাগত জানাচ্ছি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার জন্য। রিয়াদ ভাই, আপনাকে স্বাগতম। আমরা যেটা আলোচনা করছিলাম যে জাতীয় রাজস্ব বোর্ডের বৃহৎ করদাতা ইউনিট, যেটা সেখানে তাদের মূল্য সংযোজন কর বা ভ্যাট আদায়ের একটা বড় ধরনের গ্রোথ, যেটা এ যাবৎকালের সর্বোচ্চ গ্রোথ ধরা হয়। এই গ্রোথের ব্যাপারে আমাদেরকে একটু ডিটেলস বলবেন। ধন্যবাদ জসিম ভাই। আপনি যেটা বলছিলেন যে আমাদের অর্থাৎ বৃহৎ করদাতা ইউনিট মানে হচ্ছে বড় আকারের যেসব প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠানগুলা তারা একটা অফিসে ট্যাক্স দেয়, সেটা তাদের এই ট্যাক্সটা যেই অফিস আদায় করে সেটা হচ্ছে বৃহৎ করদাতা ইউনিট বা এলটিইউ ভ্যাট বলে। এটা এনবিআর এর একটা ইউনিট, মানে মোটা দাগে আলাদা একটা কমিশনারেট অফিস। মোটা দাগে মূল বিষয় হচ্ছে বড় যেসব প্রতিষ্ঠানগুলো আছে, যারা বড় অঙ্কের ট্রানজ্যাকশন হয় সারা বছরে, এইসব প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে গত অর্থ বছরে এনবিআর এর ভ্যাট, মানে এই এলটিইউ ভ্যাট যেটা আমরা বলি, সেটা ভ্যাট আদায় বেড়েছে 26% এবং এটা এই যাবৎকালে সর্বোচ্চ। এই প্রতিষ্ঠানটি গঠন করা হয় 2003 সালে। তো 2003 সালে তার অর্থ হচ্ছে গত 20 বা 21 বছরে এটা সর্বোচ্চ আদায়। সর্বোচ্চ আদায় মানে হচ্ছে সর্বোচ্চ আদায় তো ঠিক আছে, আরেকটা হচ্ছে গ্রোথ রেট 26%। এর আগে কখনোই আগের বছরের উপরে গ্রোথ হয়নি। তার আগের বছরে 12% ছিল এবং এর আগের বছরে 6% ছিল। মোটামুটি 12-13 বা 14-15% মধ্যেই এই অফিসের গ্রোথ রেটটা থাকে। তো এবার অনেক বেশি গ্রোথ হয়েছে। এখন এই গ্রোথ হওয়ার আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করি। এই যে আমরা এলটিইউ ভ্যাট বলছি, বৃহৎ করদাতা ইউনিট বলছি, এই বড় প্রতিষ্ঠানগুলি কারা? এখানে তাদের সংখ্যা কত? আমাদের তো অনেক প্রতিষ্ঠান। আমরা ওই দিন মাননীয় প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে এফবিসিএস এর প্রেসিডেন্ট বলছে 3 কোটি প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান। তো আপনি একটু আমাদেরকে বলবেন যে এখানে আসলে এলটিইউ ভ্যাটে কতগুলি প্রতিষ্ঠান এবং কি ধরনের প্রতিষ্ঠান? হ্যাঁ, এলটিইউ ভ্যাটে 109টা প্রতিষ্ঠানে অফিসে ভ্যাট দেয় এবং এখানে আছে, আপনি জানেন বাংলাদেশে ভ্যাটের হিসাবে সবচেয়ে বেশি ভ্যাট দেয় হচ্ছে তামাক কোম্পানিগুলো। আপনি জানেন ব্রিটিশ আমেরিকান টোবাকো আছে বা আরও কিছু প্রতিষ্ঠান আছে। তারপরে আপনার গ্যাস থেকে আসে, মোবাইল ফোন কোম্পানিগুলো আছে, দেশের ব্যাংক আছে 17টা ব্যাংক। সবগুলো ব্যাংক কিন্তু আবার এখানে নাই। 17টা ব্যাংক, 4টা মোবাইল ফোন কোম্পানি আছে। তারপর এই ধরনের বেভারেজ কোম্পানি আছে, ইন্স্যুরেন্স কোম্পানি আছে, এই ধরনের সিমেন্ট আছে, হ্যাঁ সিরামিক আছে। এই ধরনের যাদের টার্নওভারটা বেশি তারা হচ্ছে এখানে 109টা প্রতিষ্ঠান। এবং এনবিআর যা ভ্যাট আদায় করে তার অর্ধেক আসে কিন্তু এই 109টা প্রতিষ্ঠানের কাছ থেকে। আপনার গত বছর এটা প্রায় 74,000 কোটি টাকা ভ্যাট আদায় হয়েছে এই প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে। এখন প্রশ্নটা হচ্ছে যে মানে আমাদের, আপনি খেয়াল করবেন গত অর্থ বছর তো আমাদের ইকোনমির অবস্থা একেবারে খুব যে ভালো ছিল তা না, আসলে কিছুটা ডাউন টার্ন ছিল। তো তা সত্ত্বেও কিভাবে এত বেশি গ্রোথ হলো? এটার একটা বড় কারণ হচ্ছে ওই সময়টায় গত বছর আপনি জানেন যে তামাক পণ্যের সরকার কিন্তু দাম বাড়িয়েছে। দাম বাড়ালে কিন্তু বেশি দামের উপরে সরকার বেশি ট্যাক্স আদায় হবে। তারপরে গ্যাস এর প্রাইস বেড়েছে, আপনি জানেন। আবার সরকারের ওই সময়ে 5,000 কোটি টাকা অনেক বড় বকেয়া আছে সরকারের। প্রায় 50,000 কোটি টাকার উপরে হচ্ছে পেট্রোবাংলা সহ বিপিসি আরও অন্যান্য প্রতিষ্ঠানগুলোর কাছে এনবিআর এর বকেয়া এনবিআর পাবে। তো সেখান থেকে 5,000 কোটি টাকা, এটা অনেক লম্বা সময়ের বকেয়া, সেখান থেকে 5,000 কোটি টাকা এনবিআর পেয়েছে পেট্রোবাংলার প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে। হ্যাঁ, এই পেট্রোবাংলার কাছ থেকে এটা পেয়েছে। 5,000 কোটি টাকা হওয়ার কারণে কিন্তু এটা জাম্প দিয়ে 26% চলে গেছে, না হলে এটা 17% হয়তো গ্রোথ হতো। তো এইটা একটা কারণ ছিল। তারপর আপনি জানেন গত বছর ব্যাপী ইনফ্লেশন ছিল অনেক বেশি। ইনফ্লেশন ধরেন 10% মতো ছিল। ইনফ্লেশন হলে তো জিনিসপত্রের দামও স্বাভাবিকভাবেই বেড়ে যায়। যখন ভোক্তা বেশি দামে একটা, আগে যেই পণ্যটা 100 টাকায় কিন্তু এবার যদি গত বছর সেটা যদি 110 টাকা বা 15 টাকায় কিনতে হয়, তাহলে ওই পরিমাণ পণ্যের দামের উপরেও তো ভ্যাটও বেড়ে গেছে। সেটাও একটি কারণ ছিল। কিন্তু মূল বিষয় যেটা, সেটা হচ্ছে এই যে সরকার 26% বলি বা ওই 5,000 কোটি টাকা বাদ দিলে যদি 17 বা 18% বলে, এটাও অনেক বেশি ভ্যাট। এই পুরো টাকাটাই কিন্তু আসলে কনজিউমারের পকেট থেকে গেছে। অর্থাৎ একদিকে পণ্যের দাম বেড়ে গেছে, আবার হচ্ছে এখানে ভ্যাটও, সরকারের ট্যাক্সও কিন্তু এটার সাথে যুক্ত হচ্ছে। ট্যাক্স মানে ভ্যাট। তো এই যুক্ত হয়ে দুইটা আরও এটার দাম বাড়িয়ে দিয়েছে। আপনি জানেন আন্তর্জাতিক আমদানি পর্যায়ে
একসময় ডলার ছিল 84 টাকা 86 টাকা, সেই ডলার 120-25 টাকা হয়ে গেছে আনঅফিসিয়ালি। তো স্বাভাবিকভাবে আমদানি নির্ভর যেসব পণ্যগুলো ভোক্তার কাছে যায়, এটা ওই পরিমাণ টাকা বেড়ে গেছে, এইটা আলটিমেটলি তো ভোক্তার পকেট থেকে গেছে। অর্থাৎ ভোক্তার দুই দিক দিয়ে প্রেশার হলো। একদিক দিয়ে হলো মূল্যস্ফীতির একটা স্বাভাবিক চাপ ছিল, আবার হলো এই মূল্যস্ফীতির সাথে সরকারের বেশি যে রাজস্ব দিতে হয়েছে, ধরেন এই মূল্যস্ফীতির কারণে যদি আরও 5-6 হাজার 7 হাজার কোটি টাকা বাড়তি এনবিআর আদায় করে থাকে, এটাও ওই ভোক্তার পকেট থেকেই গেছে। ভোক্তার উপরে প্রেশারটা বেড়ে গেছে আসলে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে এই আলোচনা যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, যেমনটি শুনছিলেন যে একদিকে মূল্যস্ফীতির চাপ, অন্যদিকে হলো এই যে সরকারের যে রেট নির্ধারণ করে দেওয়া আছে যেসব পণ্যের উপর যে বা সেবার উপর যেই হারে ভ্যাট নেওয়ার জন্য, তো এই দুটার চাপে আসলে ভোক্তার একটু মানে ভোক্তাদের উপরে একটু না বেশ চাপে তৈরি হয়েছে গত বছর জুড়ে। তো আমরা আশা করব হয়তো আগামীতে সরকারের মনিটারি পলিসির এমন কোনো মেজার্স আসবে যেটার কারণে হয়তো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের ভোক্তাকে কিছুটা হলো অন্তত স্বস্তি দেবে। তো আজ ছিল এই পর্যন্ত। আমাদের এই অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, টিভিএস এর সাথে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।